এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। মানে কোনো ধর্মের প্রতিনিধিত্ব করুক এরকম কিছু আমরা না, আমরা চাচ্ছি যে সকল মানুষের প্রতিনিধিত্ব করে। যেমন জেলে হিন্দু মুসলিম সবাই আছে, নতুন করে কিছুই না। পহেলা বৈশাখ নববর্ষ ছিল, আছে। পথে পথে শিশির ভেজা পাখির কুজন ঝরে, অগ্রহায়ণ নতুন দিনের বার্তা নব ঋতুর দ্বারে। দর্শক, আগামীকাল পহেলা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। এই দিনটি বাংলা সংস্কৃতিতে কিভাবে আসলো এই বিষয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে মিরর ক্যাফেতে অতিথি হয়েছেন মৃন্ময় মিজান, কথা সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী, আহ্বায়ক বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য। মৃন্ময় মিজান, আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। ধন্যবাদ। আমরা তো জানি যে নববর্ষ মানে হচ্ছে পহেলা বৈশাখ, যেটি আমরা এটি হুট করেই দেখলাম যে নতুনভাবে আলোচনায় আসলো যে আদি নববর্ষ। এটি তো নবান্ন নামে পরিচিত ছিল আগে থেকেই, তো এই ধারণাটা নতুন করে আনলেন আপনারা, যদি বলি একটু জানতে চাই। নতুন করে কিছুই না, পহেলা বৈশাখ নববর্ষ ছিল, আছে। আমরা যেটা করেছি যে পহেলা অগ্রহায়ণ আমাদের একসময় নববর্ষ ছিল, মানে পহেলা বৈশাখে নববর্ষটা যাওয়ার আগে পহেলা অগ্রহায়ণে ছিল। আপনার যে বাংলা যে 12টা মাস আছে, 12টা মাসের 11টা মাসের নামই হচ্ছে নক্ষত্রের নামে। শুধুমাত্র অগ্রহায়ণের নাম হচ্ছে তার যে কাজের সাথে রিলেটেড। অগ্র মানে হচ্ছে শুরু, হায়ন মানে হচ্ছে বছর। ওর নামের মধ্যেই লেখা আছে বছরের শুরু। তো আমাদেরকে তো বলা হয় আসলে আত্মবিস্মৃত বাঙালি, মানে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আমরা ভুলে গিয়েছি মানে কি, আমাদের যারা শাসক ছিল তারা ভুলিয়ে দিয়েছে। কিছু সময় আমরা মুঘলদের অধীনে ছিলাম, কখনো ইংরেজদের অধীনে ছিলাম। এই যে অন্য জাতি আমাদেরকে শাসন করেছে, তারা তাদের মতো করে আমাদেরকে পরিচালিত করেছে, এবং এই কারণে আমরা নানান দিক থেকে আমাদের ঐতিহ্য থেকে সরে এসেছি। কারণ আপনি দেখেন পহেলা বৈশাখকে যদি আপনি ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে ঠিক এইখানকার প্রকৃতির সাথে যায় না পহেলা বৈশাখ। কীরকম? পহেলা বৈশাখে প্রচণ্ড গরম থাকে, ঝড় বৃষ্টি কালবৈশাখী হয়। উৎসবের জন্য আসলে পারফেক্ট টাইম না, কারণ ওইটা একটু আত্মরক্ষার সময়। কৃষকরা একটু আত্মরক্ষায় থাকে, মানুষ আত্মরক্ষায় থাকে। এখন যদি এরকম হয় একটা জাতির মধ্যে কিছু মানুষের ঘরবাড়ি উড়ে যাচ্ছে, প্রতি বছরই এরকম হচ্ছে, কালবৈশাখীতে ঘরবাড়ি উড়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় কি উৎসবটা মানানসই হয় কিনা, জাতির একটা জাতীয় অনুষ্ঠান হবে, সেটা কিন্তু আসলে এভাবে মানানসই হয় না। যে কারণে এখানকার যারা মানুষ ছিল, আদি মানুষ যারা ছিল, তারা কিন্তু এই প্রকৃতিটাকে বিশ্লেষণ করে, জলবায়ুটাকে বিশ্লেষণ করে তারা দেখেছে যে কোন সময় করলে আমার জন্য উৎসবটা ভালো হয়। তাহলে যদি ধরে নিই যেটি সাংস্কৃতিক আগ্রাসন ছিল, সেই জায়গা থেকেই কি আপনারা নতুন করে নামকরণ করেছেন কিনা? না, এই বিষয়টা এরকমও না। আগ্রাসন বা কালচারাল ফ্যাসিবাদ মোকাবেলার যে বিষয় আছে সেটা তো আছেই, আমরা সেই জায়গা থেকে চিন্তা করিনি। আমাদের চিন্তাটা হচ্ছে যে আমাদের একটা সার্বজনীন উৎসব হোক, আমাদের নববর্ষের উৎসবটা সার্বজনীন উৎসব হোক, এরকম একটা চিন্তা ছিল আমাদের। কিন্তু পহেলা বৈশাখ যেহেতু হয়েই আছে, এটা আর আমাদের ওইভাবে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাদের পহেলা অগ্রহায়ণে যেতে হবে, এরকমও আমাদের কোনো মোটিভ নেই। আমাদের যেই নবান্ন উৎসব যেটা হয়, এইটা যে আমাদের আদি নববর্ষ ছিল, এইটাই আমরা জানি না অনেক। এবং এই উৎসবটা কিন্তু অনেক প্রাণবন্ত হতে পারে, সারা দেশব্যাপী হতে পারে। এখন এই জিনিসটা একটু জানানো, মানুষকে, প্রজন্মকে জানানো যে এইটাই ছিল আমাদের নববর্ষ। যদি বলি এটি কবে হারিয়ে গিয়েছে বাংলা সংস্কৃতি থেকে? সময়টা হচ্ছে কি আকবরের সময়। আকবরের সময় যখন এই যে ফসল ওঠে, তো আসলে আমানি উৎসব বা নবান্ন উৎসব যেটাকে বলা হয়, যে অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণে এই উৎসবটা হতো। তো ফসল ওঠার পরে খাজনাদের একটা ব্যাপার ছিল সে সময়। তো খাজনা দিতে 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 একটা সময় গিয়ে ক্লোজ করতে হয়, তখন এই ক্লোজ সময়টা ধরা হতো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে ধরে সে সময় যে হাল খাতার প্রচলনটা তখন হয়, আসলে খাজনার সাথে জড়িত। পহেলা বৈশাখ হয়ে যায় খাজনার সাথে জড়িত। তো যেই সময়টা খাজনা দিতে হয়, মানে খাজনা দিতে হলে তো কৃষককে আসলে চাপের মধ্যে থাকতে হয়, তো সেই সময় তো আসলে তার উৎসব করার কথা না, যে কারণে পহেলা বৈশাখে ওইভাবে উৎসব জনপ্রিয় হয়ে ওঠে নাই। আপনারা ডাকসুর সাথে মিলে একটি অনুষ্ঠান করছেন আগামীকালকে বকুলতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সে অনুষ্ঠানে কি কি থাকছে? আমরা এই উৎসবটা গত বছর শুরু করেছি। গত বছর আমরা বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এককভাবে আমরা করেছি। সেখানে আমরা বেশ কিছু আইটেম রেখেছিলাম, এবার কিছু ভিন্নতা এনেছি। তার মধ্যে একটা হচ্ছে ছবি আঁকা। চারুকলার কয়েকজন শিক্ষক এবং সাবেক এবং বর্তমান কিছু শিক্ষার্থী নবান্ন এবং জুলাই
যেহেতু আমাদের জাতীয় জীবনে একটা বড় ইভেন্ট হচ্ছে জুলাই, এত বড় একটা স্বৈরশাসকের পতন হয়েছে জুলাইয়ের মাধ্যমে, এবং জুলাইয়ের কারণে আমরা এখন স্বাধীনভাবে কিছু কাজ করতে পারছি। তো সে কারণে জুলাই এবং নবান্ন এই দুটো বিষয়ের উপর ছবি আঁকবেন তারা। এটা সকাল 10টায় শুরু হবে। সকাল 11টায় আমাদের একটা র্যালি আছে, আমরা বলছি আদি নববর্ষ পদযাত্রা। তো সেখানে আমরা বাংলার বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এরকম কিছু ইভেন্ট আমরা রাখব। কৃষক জীবন, জারি সারি, এই বিষয়গুলো, জেলে জীবন, এরকম কিছু আমরা এখানে রাখব। তারপর আমরা কিছু মোটিভ বানিয়েছি চারুকলার সহায়তায়। তা একটা হচ্ছে আপনার একজন জেলের প্রতিকৃতি, একটা হচ্ছে একজন কিষাণীর প্রতিকৃতি, আর একটা হচ্ছে জুলাই বিপ্লবের প্রতিকৃতি। এগুলো আমাদের র্যালিতে থাকবে। বিকেল 3টায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠান থাকবে। এখানে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সাথে আমাদের প্রায় 62টা সংগঠন আছে। আবৃত্তি, নাচ, গান, তারপরে মূকাভিনয়, জাদু, যাত্রা, এরকম অনেকগুলো সংগঠন আছে। তো এদের বিভিন্ন পরিবেশনা থাকবে। এছাড়া জাতীয় বিভিন্ন শিল্পীরা থাকবেন, ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনারা সঙ্গীত, ভাওয়াইয়া, ভাটিয়ারি, তারপরে পালা গান, এরকম লালন, এরকম বেশ কিছু সঙ্গীত শিল্পী থাকবেন, ওনারা সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা র্যালি করবেন, আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় নববর্ষের সেই সময় র্যালি হয়েছে। তো আপনাদের এই যে অনুষ্ঠানটি নববর্ষের দিক থেকে কোন দিক থেকে আলাদা, মানে যদি বলি যে পয়লা বৈশাখ থেকে কোন কোন দিক থেকে আলাদা হবে? পহেলা বৈশাখ নিয়ে আসলে একটু বিষয় থাকে এরকম যে ঠিক আমাদের এই বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকে না। এখন আমি একটা নববর্ষের র্যালি করছি, সেখানে আমাদের এখানকার বৃহত্তর মানুষের মন মানসিকতার সাথে যদি সাংঘর্ষিক কিছু বিষয় থাকে, তখন সেটা নিয়ে একটু বিতর্ক হয়। আমরা যেমন অনেকে বলে যে পেঁচা থাকে, সেটা হচ্ছে কোনো হিন্দু দেব দেবীর সাথে রিলেটেড, এরকম কিছু বিষয় থাকে, মুখোশ নিয়ে এরকম সমালোচনা থাকে। তো আমরা এই কারণে ওই ধরনের বিষয় যাতে না থাকে, আমরা এখানকার একেবারে গ্রামীণ জীবন, যে বললাম জেলে জীবন, আমাদের কৃষি জীবন, এগুলোকে তুলে আনার চেষ্টা করেছি র্যালিতে। এবং এর বাইরে যে আমাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড হয়, সেগুলোর একটা প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছে। আপনি বলছিলেন যে এখানে হিন্দু ধর্মের পেঁচা বা অন্য কিছু, এদেশে তো হিন্দুরা আগে থেকে ছিল। আপনাদের এই অনুষ্ঠান যদি আদি হয়ে থাকে, তাহলে তাদেরও তো একটি অবস্থান থাকার কথা। তো সেই জায়গা থেকে আসলে তারা এটাকে কীভাবে নিবে? হ্যাঁ, এখানে ওই ধরেন আদি নববর্ষ যেটা আমরা বলবো, আদি নববর্ষের হচ্ছে যে, যেমন ধরেন দিন রাত আমাদের জন্মের আগে থেকে, যে কোনো ধর্মের জন্মের আগে থেকেই ছিল। এখন হিন্দুরা ধরেন সকালবেলায় এক ধরনের পূজা করে, বা গোসল করতে গেলে তারা এক ধরনের পূজা করে, তাহলে মুসলমানরা কিভাবে করবে? এখন আমি যদি বলি যে দিন রাত আমার ধর্মের আগের থেকেও ছিল, সুতরাং ওরা যেটা করছে আমাকেও সেটা করতে হবে, সেটার আমার মনে হয় এটার দরকার নাই। আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমাদেরগুলো আমরা ঠিক করব। তো হিন্দু মানে কোনো ধর্মের প্রতিনিধিত্ব করুক এরকম কিছু আমরা না। আমরা চাচ্ছি যে সকল মানুষের প্রতিনিধিত্ব করে। যেমন জেলে হিন্দু মুসলিম সবাই আছে, কিন্তু আমি যখন একজন নির্দিষ্ট ধর্মের দেবতাকে নিয়ে আসবো বা নির্দিষ্ট ধর্মের সিম্বল নিয়ে আসবো, তখন এটা একটা ধর্মের হয়ে যায়। ওইরকম যাতে ধর্মের প্রতিনিধিত্বশীল না হয়, একেবারে গ্রাম বাংলার প্রতিনিধিত্বশীল হয়, সেই ধরনের র্যালি করার আমরা চিন্তা করছি। এই সংস্কৃতিগুলো বাংলাদেশে আগে থেকেই ছিল, আপনি যেমনটি বলছিলেন, কিন্তু আমরা দেখি না আসলে ঢালাওভাবে মানে প্রচারিত হতে। শুধুমাত্র একটি দিনই হয়, বা ধারণ করার ব্যাপারটাই যদি বলি, অনেক মানে গ্যাপ রয়ে গেছে। তো এর পেছনে মূল কারণ কি মনে করেন আপনি? সংস্কৃতি আসলে গ্রামে যেই জিনিসটা চর্চিত হয়, সেটা আমাদের কাছে মনে হয় যে আমরা নাগরিক জীবনে আমরা দেখি না, কিন্তু গ্রামে হয়তো আছে এটা। যেমন একটা কৃষকের বাড়িতে আপনি পোলো দেখবেন, মাছ ধরার জাল দেখবেন, তার কাস্তে দেখবেন, লাঙল দেখবেন, হ্যাঁ, গরুর গাড়ি দেখবেন। গ্রাম বাংলায় হয়তো এখন হারিয়ে যেতে বসেছে গরুর গাড়ি, কিন্তু একটা সময় ছিল। তো এটা আমার শহর জীবনে নেই বলে যে আমার বাংলায়ও নেই, গ্রাম বাংলায়ও নেই, এরকম না, গ্রাম বাংলায়ও আছে। তো সেই গ্রাম বাংলায় যেই জিনিসটা ঘটে, সেটাকে আমরা আমাদের এই শহরে জীবনে একটু প্রদর্শন করছি আর কি, বিশেষ দিনে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এই যে মেলা, একটা মেলা হবে আর কি, হ্যাঁ, যে এইখানে চারুকলার বকুলতলায় যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে, সেখানে একটা গ্রামীণ মেলা হবে। এখানে গ্রামীণ বিভিন্ন উপকরণ, যেমন ধরেন যে কাঠ, বেতের তৈরি বিভিন্ন জিনিসগুলো,
কাঠের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র। ঘোড়া, হ্যাঁ, আসবাবপত্র, এগুলো এই জিনিসগুলো এরকম 5-6টা আইটেমের ইয়ে থাকবে, মেলা পরিদর্শন থাকবে, তারপর পিঠা থাকবে, পিঠাপুলি থাকবে। সাংস্কৃতিক পরিবেশনা যদি বলি তাহলে সেখানে কি কি থাকছে? সাংস্কৃতিক পরিবেশনায় আমাদের সাথে যে বললাম যে আবৃত্তির দল আছে অনেকগুলো, আবৃত্তি থাকবে, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, তারপর নাচ থাকবে। নাচে এখানে পাহাড়ি নাচ আমরা রেখেছি, পাহাড়িরাও যেহেতু আমাদের অংশ, আমাদের এই সংস্কৃতির অংশ, পাহাড়ি নাচ থাকবে। তারপরে কাওয়ালি রাখবো আমরা, কাওয়ালিও থাকবে। অনেকে আমরা কাওয়ালিকে একটু অন্যভাবে রাখি, যে আমাদের সাথে আনতে চাই অনেকে না। মনে করেন কাওয়ালি পাকিস্তানপন্থী। এরকম মনে করে, কিন্তু আমাদের এখানেও মাজার আছে এবং অনেক পুরনো, অনেক আগের থেকেই এইগুলো মাজার কেন্দ্রিক এই ইয়েগুলো চলছে আমাদের এখানে। আর আমাদের এইখানে মানে এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, আমাদের অনেক সংস্কৃতি অন্যদিকে যেতে পারে, অন্যদের অনেক সংস্কৃতি আমাদের এখানে আসতে পারে। গ্রহণ বর্জনের মাধ্যমেই যেটা মানুষ গ্রহণ করবে সেটাই টিকে থাকবে, গ্রহণ না করলে সেটা হারিয়ে যাবে একসময়। এবং এভাবেই পরিবর্তনটা হয় সংস্কৃতি। এভাবে সংস্কৃতিটা এগিয়ে চলে। আমরা জানি যে আপনি একজন আবৃত্তি শিল্পী, আমরা একটা কবিতা শুনতে চাই। এই নবান্ন নিয়ে অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে এই নবান্নে। এটা অবশ্য গান হিসেবে শুনে আমরা অভ্যস্ত, তো এটার থেকে অল্প একটু অংশ পড়ি। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। পৌষ পার্বণে প্রাণ কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান। তবু এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়, হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়। গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন। পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন। নিজের হাতের জমি ধান বোনা বৃথাই ধুলোতে ছড়িয়েছে সোনা। কারোরই ঘরেতে ধান তোলবার আসেনি শুভক্ষণ। তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন। অসম্ভব সুন্দর। আপনি যে আবৃত্তি শিল্পী এবং একই সাথে সংগঠক, এবং আপনার একটি প্রতিষ্ঠান আছে আমরা জানি যে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য, এটি কীভাবে কাজ করছে এখন, এবং শুধুমাত্র আপনাদের ঢাকাতে আছে কিনা বা সারা বাংলাদেশে আপনাদের পরিকল্পনা জানতে চাই। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য সারা দেশের প্রতিটা থানায় ছড়িয়ে যাবে। আমরা শুরু করে শুধু ঢাকার কমিটিটাও আমরা এখনো দেইনি, কাজ করছি। তবে এই যে আমাদের আদি নববর্ষের যে উৎসবটা, এটা কিন্তু এবার একই সাথে খুলনায়ও হচ্ছে এবং সিলেটেও হচ্ছে। হ্যাঁ, সিলেট থেকেও বেশ কিছু সংস্কৃতিসেবী মানুষ আছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা করবেন। খুলনাতেও কথা হয়েছে, করবেন। আমাদের সাথে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক যে সংগঠন আছে, তারা আমাদের মেম্বার হতে পারেন। এছাড়া যারা স্বাধীনভাবে কাজ করেন, কোনো সংগঠনের সাথে নাই, কিন্তু একা একা কাজ করেন, তাদেরও এখানে সদস্য হওয়ার সুযোগ আছে। এবং আমরা চাই যে আসলে আমাদের এখানে অতীতে আমরা দেখেছি যে আমাদের বিশেষ একটা দেশের সংস্কৃতি নিয়ে আসে, ওখানে যেটা হচ্ছে সেটা এখানে নিয়ে আসে, প্রতিস্থাপন করা। আমরা সেই কাজটা করতে চাই না। এখানকার যে সংস্কৃতি এখানে হচ্ছে সেটাই আমরা উপস্থাপন করতে চাই। যেমন একটা ইন্টারেস্টিং কথা বলি, যেমন এবার আমরা আলাপ তুললাম যে আমরা ছাতিম উৎসব করব। খুবই অভিনব একটা বিষয়। আমি যখন কয়েকজনের সাথে কথা বললাম, খুবই তারা আগ্রহ প্রকাশ করলেন। তো এখন ছাতিম উৎসবটা কেমন হতে পারে, ছাতিম উৎসবটা কি? আমরা বললাম যে এটা হবে শুধু ঘ্রাণ শোকা। দেখেন, ঘ্রাণ শোকার কোনো উৎসব নাই কোথাও। ছাতিম গাছের নিচে খুব সুন্দর ঘ্রাণ হয়, যে আমরা একটা নির্দিষ্ট দিন খুব সফট মিউজিক বাজিয়ে গাছের নিচে বসে একটু ধ্যানের মতো থাকবো, ঘ্রাণ শুকবো। এবং আমরা গ্রাম অঞ্চলে দেখে থাকি যে একজন কৃষক যখন মাঠে থেকে আসে, তারপর কিন্তু সে কোনো গাছের ছায়ায় বসে তার শরীর ঘামটা ছড়ায়। আপনাদের যে সাংস্কৃতিক সংগঠন নাম দিয়েছেন বিপ্লবী, আসলে এই নামকরণটা একটু সম্পর্কে জানতে চাই। আসলে আপনারা এই নামকরণটি কেন করেছেন? এইটা হচ্ছে কি, মানে সংস্কৃতি সেবীদের সম্পর্কে একটা কমন ধারণা যে ওনারা হচ্ছে রাজানুগ্রহে বেঁচে থাকেন। অতীতে আমরা দেখেছি, বিশেষ করে গত 15 বছরে দেখেছি যে কবি সাহিত্যিকদের পক্ষ থেকে বড় কোনো জোরালো কোনো প্রতিবাদ হয়নি এই ফ্যাসিবাদী শাসনের। তো আমরা চাই যে সবসময় আমরা অন্যায়ের প্রতিবাদ করব। এবং আমরা মানে বিভিন্ন পর্যায়ের মানুষই তো অন্যায় করে,
একজন কৃষক অন্যায় করতে পারে, একজন রিকশাওয়ালা অন্যায় করতে পারে, আমরা কি তার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে যাব? না, মূলত যারা ক্ষমতায় থাকবেন, অর্থাৎ ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য, যেই ক্ষমতায় আসুক, হতে পারে আমরা এখন কাউকে মনে করছি যে সে ক্ষমতায় আসলে ভালো হবে, কিন্তু সে ক্ষমতায় আসার পরে দেখা গেল সে কাঙ্ক্ষিত কাজটা করছে না, আমরা তার তার অন্যায়ের প্রতিবাদ করব, মানে সবসময় ক্ষমতাকে চ্যালেঞ্জ করব আমরা, এবং আমাদের স্লোগানটাই এটা, অন্যায়ের বিরুদ্ধে আজীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অনুষ্ঠান করছেন, তো সেই জায়গায় সংবাদ সম্মেলনের দিনই আমরা দেখেছি যে আলোচনা সমালোচনা হয়েছে। এটি নতুন করে আসলে ঐতিহ্যের যে বিপর্যয় সেদিকেই যাবে কিনা, অনেকেই অভিযোগ করছেন যে বাংলা নববর্ষ এবং আদি নববর্ষ হয়তোবা মানে গোল পাকিয়ে যাবে। না, এটা চেঞ্জ হতেই পারে। এই যে পহেলা অগ্রহায়ণ থেকে পহেলা বৈশাখ গেছে, পহেলা বৈশাখ থেকে অন্য কোথাও যেতে পারে, সেটা তো আর আমাদের হাতে নেই। এটা হয়তো রাষ্ট্র দেখবে বা জনগণ যদি মনে করে, সেগুলো চেঞ্জ হতেই পারে। সব কিছুই তো মানে পরিবর্তনশীল, পৃথিবীতে সব কিছুই পরিবর্তন হয়, এটা হতে পারে। এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা? না, রাজনৈতিক কোনো উদ্দেশ্য না। ওই যে আমি শুরুতেই বলেছি, আসলে উৎসব করার পারফেক্ট টাইম কিন্তু এখন। দেখবেন এই যে এখন খুব গরম নাই, বৃষ্টি নাই, ঝড় বৃষ্টি নাই, এরকম একটা সময় আমাদের আসলে এই অঞ্চলে উৎসবের শুরুটাই হয় কিন্তু দেখবেন এখন থেকে শীতকাল পর্যন্ত। সেই ইসলামী জলসাই হোক, নাচ গানের অনুষ্ঠানই হোক, যাত্রাপালাই হোক, এই সময় উৎসবের শুরুটা কিন্তু এখান থেকে। সেই হিসেবে আমরা এটা আসলে বছরের শুরুর হিসেবেই আমরা এটা ধরতে পারি। এখন এটা চেঞ্জ হবে কি হবে না, এটা তো আসলে অনেক অনেক বিষয়ের ব্যাপার আছে। যেমন আকবরের সময় যেটা প্রবর্তিত হয়েছিল হিজরি সনের সাথে মিলিয়ে যেটা করা হয়েছিল, তখন যদি জাস্ট আমার পহেলা অগ্রহায়ণের দিনটা ঠিক রেখে চেঞ্জ করতে, তাহলে আর সমস্যা হতো না, উৎসব করতে কোনো সমস্যা হতো না। এখন তারা তাদের প্রয়োজনে চেঞ্জ করেছে, সেইটা আকবর করেছে, দিল্লির বাদশাহ করেছে। আমি দিল্লির সালতানা থেকে মুক্ত হয়ে গেছে বহু আগে, আমি এখনও সেই দিল্লির গোলামিকে আমি মাথায় পেতে নিয়েছি, সেইভাবে এটা চেঞ্জ করা যাবে না, এরকম না। আমার কাছে মনে হয় যে এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চিন্তা করব যে এটা চেঞ্জ করলে ভালো হবে না খারাপ হবে, সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে। যদি বলি যে বাংলাদেশপন্থী যে সংস্কৃতি, সেইটি চর্চা আপনার এই মধ্যে দিয়ে শুরু করতে চাচ্ছেন? সেটা অবশ্যই আমরা বাংলাদেশপন্থী সংস্কৃতি চর্চা করতে চাই। আমরা অন্ধভাবে দিল্লি যেটা করেছে সেটাই আমাদেরকে করতে হবে, আবার দিল্লি করেছে বলেই বাদ দিতে হবে এরকমও না। সেটা যদি আমাদের জন্য ক্ষতিকর হয় আমরা বাদ দিব, যদি আমাদের জন্য পজিটিভ হয় থাকবে। জাতির সঙ্গে সাংঘর্ষিক না হলে আপনারা রেখে দিবেন? মানে আমরা কোনো কিছু চেঞ্জ করার কথাও বলছি না, আমরা যুক্তিগুলো দিচ্ছি যে পহেলা অগ্রহায়ণ এর উৎসব করলে কেন এটা বেশি, উৎসবের জন্য সময়টা বেশি পারফেক্ট সেটা বলছি, এবং পহেলা বৈশাখ কেন পারফেক্ট না সেই কথাটা বলছি। আপনি দেখেন একটা জাতির মধ্যে কিছু মানুষ ঘরবাড়িহীন হয়ে গেছে, হ্যাঁ, আর কিছু মানুষ আনন্দ ফুর্তি করছে। আমরা বলি না যে এই জাতিরটা এমন কেন, মানুষের অন্যায় হাসে, কেউ কান্না, মানে কেউ মারা গেলে কেউ আনন্দ উপভোগ করে কেন? এই যে সেটা তো আমরা আমাদের যে সবচেয়ে বড় উৎসব, জাতীয় উৎসব, সেটা দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে একদিকে কিছু মানুষ ঘরবাড়িহীন হয়ে গেলে আরেকদিকে কিছু মানুষ উৎসব করতে পারে। এই কারণে আমার কাছে মনে হয় যে একটা সেন্সিবল জাতি গঠনের জন্য হলেও এমন সময় আসলে সার্বজনীন উৎসব করা উচিত যে সময় সবাই অংশগ্রহণ করতে পারে। মানে আপনারা এমন একটা উৎসব করবেন যার মধ্য দিয়ে মানুষ বুঝবে যে আসলে কোন জিনিসটি গ্রহণ করা উচিত এবং কোনটি গ্রহণ করা উচিত না। সম্ভবত এরকম মেসেজ আপনারা দিতে চাচ্ছেন। হ্যাঁ, এটা ওই ঐতিহ্যের বিষয়টা তো আছেই, কিন্তু সেটা একেবারে অন্ধভাবেই অতীতে ফিরে যেতে হবে সেই জায়গাতেও না, এটা আমাদের ইতিহাসের অংশ। পাশাপাশি আমাদের কাছে মনে হয়েছে এই সময়টা উৎসবের জন্য ভালো সময়, এবং এখানে যদি নববর্ষের দিনটা যদি এখান থেকে শুরু হয় এটা ভালো হতে পারে, এরকম আমরা চিন্তাভাবনা করছি, কিন্তু সেটা তো আর আমাদের হাতে না। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আগামীকাল পহেলা অগ্রহায়ণ, এবং এই উপলক্ষে ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য তারা একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি আমরা বিগত সময় দেখিনি সেভাবে হতে, আমরা দেখব নতুনভাবে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।